আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক ভালো আছেন। খন্দকার জিকের পেইজ ভিত্তিক ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ধারাবাহিক যে খন্দকার প্রত্যেকটা জিকের পেইজের পেইজ উপর ক্লাস ভিত্তিক ক্লাসে চলতেছে, আজকে তারই ধারাবাহিকতায় 265 নম্বর পেইজ তথা বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে এখান থেকে আমরা পড়ানো শুরু করব। অ্যান্ড কতটুকু পড়বো এটা জানতে হলে ক্লাসে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। আজকের ক্লাসের যে টপিকগুলো এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আমাকে একটু জানাবেন আমার ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আপনি কোথা থেকে ক্লাস করতেছেন এই জিনিসটা জেনে আমার কোনো লাভ নাই, তাই এটা বলতে হবে না। আপনি জাস্ট বলেন যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট আপনারা ভালো নাই এটা তো শিওর। কেননা আপনার পরীক্ষার ডেটগুলো যেভাবে দেয়া হয়েছে একের পর এক আসলে আপনার পরীক্ষা হতেই থাকবে। সো এটা নিয়ে অনেক অনেক বেশি প্রেশারের মধ্যে আছেন আপনারা। সো কিভাবে কি করবেন এই জিনিসটা নিয়েও ক্লাসের ফাঁকে হয়তো আলোচনা করব। সো আর দেরি না করে চলেন, আমাদের আজকের টপিকটা একটু বড়, তাই হচ্ছে আলোচনা শুরু করে দেই। সো আমার হাতের ঠিক বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ। সো এই জাতীয় সংসদটা এটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট একটা সংসদ। আমাদের যে জাতীয় সংসদটা এটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আমাদের জাতীয় সংসদে কয়টা কক্ষ রয়েছে? এক কক্ষ। একটা কক্ষ মানে কিন্তু একটা ঘর না, একটা ডিসিশন মেকিং বডি। সো পৃথিবীর কিছু দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, কিছু দেশেরটা দ্বিকক্ষ বিশিষ্ট। যেমন ভারতেরটা দ্বিকক্ষ বিশিষ্ট, এরপর যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যুক্তরাজ্যেরটা দ্বিকক্ষ বিশিষ্ট, বাট বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। অ্যান্ড স্টিল নাও এখন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী শাসিত, এখন পর্যন্ত আপনার হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যদিও বাংলাদেশের সংবিধানের 4th সংশোধনীতে রাষ্ট্রপতিত শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এটার পুনর্প্রবর্তন করা হয়, আবার পুনরায় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয় 12তম সংশোধনীতে। তাই 12th অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন বা 12তম সংশোধনীকে 4th সংশোধনীর বিপরীত সংশোধনীও বলা হয়ে থাকে। সো আমরা যদি দেখি বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যেটার ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। সো এই প্রশ্নটা আজকের বিসিএস পরীক্ষায় এসেছিল। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা ফুল, যেটা কিনা আমাদের হচ্ছে যে গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যায়। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই খান, যেহেতু সংসদ ভবনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভবন, তাই এই ভবনের স্থপতিকে এটা আমাদেরকে একটু জানতে হবে। এরপর যদি আমরা দেখি তিনি হচ্ছে আচ্ছা, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কোথাকার? লুই আই খান কোন দেশের নাগরিক ছিলেন? বাট এস্তোনিয়ার বংশোদ্ভূত ছিলেন, কিন্তু নাগরিক ছিলেন তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের। জাতীয় সংসদ ভবনের আয়তনটা 215 একর, আর মূল যে ভবনটা রয়েছে এটা হচ্ছে 9 তলা বিশিষ্ট একটা ভবন। সংসদ ভবনের উদ্বোধন কবে হয়, স্থাপিত কবে হয়, এগুলা লাগবে না, এগুলা পড়তে হবে না। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মোট আসন সংখ্যা হচ্ছে 50টি। সো আপনাকে যদি প্রশ্ন করে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কতটি, এই প্রশ্ন করলে মোট আসন বললে তখন হবে হচ্ছে 350টি। মোট আসন বললে 350টি হবে। কিন্তু যদি বলে নির্বাচিত আসন, নির্বাচিত আসন বললে তখন হবে অনলি 50টি। নির্বাচিত আসন বলতে হবে শুধু 50টি। যদি বলে মোট আসন তখন হবে 350টি। এর মধ্যে 1 নং আসনটি অবস্থিত হচ্ছে পঞ্চগড়ে। 1 নং আসন কোথায় অবস্থিত? আমাদের জাতীয় সংসদের 1 নং আসন অবস্থিত হচ্ছে পঞ্চগড়ে। পঞ্চগড়ে হচ্ছে 1 নং আসন অবস্থিত। পঞ্চগড়কে কি বলা হয় এটা কি আমরা জানি? পঞ্চগড়কে বলা হয় হচ্ছে মেঘালয়ের কন্যা নাকি হিমালয়ের কন্যা? পঞ্চগড়কে বলা হয় হচ্ছে হিমালয়ের কন্যা। পঞ্চগড়কে আমরা হিমালয়ের কন্যা নামে জেনে থাকি। আর 300 নং আসন অবস্থিত হচ্ছে আমাদের জাতীয় সংসদের 300 নং আসন হচ্ছে 300 নম্বর আসনটা অবস্থিত হচ্ছে বান্দরবান। 300 নং আসন অবস্থিত হচ্ছে বান্দরবান। বান্দরবানকে বলা হয় খুমের রাজ্য। এখানে আসলে নাফাকুম, আমিয়াখুম থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বা বিজয়, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার। কেওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 1230 মিটার অবস্থিত। এর পাশাপাশি প্রান্তিক হ্রদ এবং বগা লেকের মতো গুরুত্বপূর্ণ লেকও কিন্তু বান্দরবানেই অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে এই সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। আর
একটু আগেই বললাম যে হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান রয়েছে আমাদের, যার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী আর কি। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হচ্ছে আচ্ছা, সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান যিনি, তিনি হচ্ছে যে আর সরকার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট এবং সরকার প্রধান, আচ্ছা সরি, এখানে হচ্ছে সরকার প্রধান হবে হচ্ছে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হবে হচ্ছে প্রেসিডেন্ট। বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। রাষ্ট্রপতির ওপর আদালতের কোনো এখতিয়ার নাই। আচ্ছা, আমরা যদি দেখি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান কে করেন, অধিবেশনটা ডাকেন রাষ্ট্রপতি। আর জাতীয় সংসদের সরকারি দলের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে হচ্ছে প্রধানমন্ত্রী। সভাপতি হচ্ছে স্পিকার জাতীয় সংসদের সভাপতিকে, স্পিকার হচ্ছে জাতীয় সংসদের সভাপতি, যিনি কিনা সংসদের যাবতীয় অধিবেশন কার্যাবলী পরিচালনা করেন। আর হুইপ যে থাকে তিনি হচ্ছে শৃঙ্খলা রক্ষার কাজ করে থাকেন আর কি। আচ্ছা, কোরাম কোরাম হয় হচ্ছে ৬০ জনে। তাহলে আপনাকে যদি বলে জাতীয় সংসদে কত জনের ভিত্তিতে কোরাম হয়, ৬০ জন সদস্যের ভিত্তিতে কোরাম হয়। অ্যাটলিস্ট ৬০ জন মেম্বার না হলে আপনি একটা অধিবেশনকে রান করতে পারবেন না। এরপর যদি আমরা দেখি একজন সদস্য, ধরেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হলেন, এরপরে আপনি যদি স্পিকারের অনুমতি ব্যতীত ৯০ দিনের অধিক সংসদের বাহিরে থাকেন, তাহলে আপনার আসনটি শূন্য ঘোষণা হবে এবং উক্ত আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলে স্পিকারের অনুমতি ব্যতীত ৯০ দিনের বেশি অনুপস্থিত থাকা যাবে না। এক অধিবেশন এবং পরবর্তী অধিবেশনের মধ্যে বিরতিকাল হয় হচ্ছে ৬০ দিন। জাতীয় সংসদে একটা অধিবেশন হলো, দেন অধিবেশনটা শেষ হওয়ার পরে পরবর্তী যে অধিবেশনটা, এইটার বিরতিকাল হয় হচ্ছে ৬০ দিন। দুই অধিবেশনের মাঝে যে বিরতিকাল, এই বিরতিকালটা হয় হচ্ছে ৬০ দিন। আচ্ছা, দুটি সংসদে পূর্ণমেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করেন, এগুলা লাগবে না। আচ্ছা, এই তো শেষের দিকে দেখেন ১ নং আসন ছিল পঞ্চগড়, ৩০০ নং আসন হচ্ছে বান্দরবান বাংলাদেশের জাতীয় সংসদে। আচ্ছা, জাতীয় সংসদের সংরক্ষিত আসন ছিল ৫০টি, এগুলো তো হচ্ছে আমরা জানি। আর বাকি যে তথ্যগুলো আছে এগুলো এত ভালোভাবে দেখতে হবে না, আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে কাস্টিং ভোট বলতে কি বুঝি। জাতীয় সংসদে স্পিকার যে থাকে তার যে ভোটটা, সেই ভোটটাকে বলে হচ্ছে কাস্টিং ভোট। জাতীয় সংসদে স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলে। তাহলে কাস্টিং ভোট বলতে কি বুঝি, জাতীয় সংসদে যে স্পিকারের ভোটটা আছে এই ভোটটাকে হচ্ছে যে আহ, আচ্ছা, জাতীয় সংসদের স্পিকারের ভোটকে বলা হচ্ছে কাস্টিং ভোট। ওকে, আপনারা যারা ক্লাস করতেছেন তারা একটু কষ্ট করে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। অ্যাটলিস্ট ১০০ জন স্টুডেন্ট না হলে ক্লাস করে কি ভাল লাগে কিনা বলেন। অ্যাটলিস্ট ১০০ জন যাতে হয়, একটু আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করেন আর কষ্ট করে @হাইলাইটস দেন। তাহলে বারবার জনে জনে মেনশন করতে হবে না, সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। একটু যদি হাইলাইটস করেন তাহলে সবার কাছে চলে যাবে আর কি। সো স্পিকারের বোর্ড, বাকি যে তথ্যগুলো আছে এগুলো জাস্ট একটু দেখলেই হবে আমাদের। আচ্ছা, বাংলাদেশের স্বল্পকালীন সংসদ ছিল হচ্ছে ষষ্ঠ সংসদ, আর প্রথম পূর্ণমেয়াদী সংসদ ছিল হচ্ছে সপ্তম সংসদ। আচ্ছা, সংসদীয় আসন কম, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকাতে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 20টা। সবচেয়ে বেশি সংসদীয় আসন কোথায় রয়েছে? ঢাকাতে। ওকে, সংসদীয় আসন কোথায় রয়েছে? ঢাকাতে। ফ্রেন্ড নাই ভাইয়া, কি বলেন, সো স্যাড। ফ্রেন্ড না থাকলে @দিয়ে হাইলাইটস করেন যে হচ্ছে কিভাবে কি পাবেন। ওকে, এখন আমরা যদি দেখি জাতীয় সংসদ সম্পর্কে, স্থপতি হচ্ছে লুই আইকান। জাতীয় সংসদের স্থপতিকে স্থপতি, ভবনের স্থপতি। এরপর হচ্ছে ছাদ এবং দেওয়ালের যে স্ট্রাকচারটা আছে এটার ডিজাইন করে হচ্ছে হ্যারি প্লাম ব্লুম। ছাদ অ্যান্ড হচ্ছে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের। সংসদ এলাকার আয়তন হচ্ছে ২১৫ একর। সংসদ এলাকার আয়তন কত? ২১৫ একর। সংসদ ভবনের আয়তন হচ্ছে ৩.৪৪ একর। এটা লাগবে না, সংসদ এলাকার আয়তনটা একটু হচ্ছে আমরা মনে রাখবো। সো আসন সংখ্যা সংক্রান্ত যে ঝামেলা আছে এটা একটু দেখি। এখানে সংসদ সদস্যদের জন্য আসন, এইটা দেখতে হবে না, আসনটা দেখলে আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন। দর্শকদের জন্য আসন কয়টা এটা জাস্ট খালি দেখেন, ৪৩০টা হচ্ছে যে দর্শকদের জন্য হচ্ছে আসন। এবার আসি আমাদের হচ্ছে সংসদ নির্বাচন। এখান থেকে প্রথম যে নির্বাচনটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম যে সংসদ নির্বাচনটা আছে,
প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩। এটা আপনি মনে রাখতে পারবেন। বঙ্গবন্ধু ৭ই মার্চে ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ৭ মার্চ, ওইটার সাথে রিলেট করে মনে রাখবেন ৭ মার্চ ১৯৭৩ হচ্ছে যে আপনার প্রথম যে সংসদটা আছে সেই প্রথম সংসদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো লাগবে না। সর্বশেষ কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ, অ্যান্ড পরবর্তী যে কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখান থেকে প্রথমটা আর সর্বশেষটা এই দুইটা জানলেই হবে। মাত্র একজন হাইলাইটস করছেন, বাকিরা কি দেখেন। আমরা এই যে ১ ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করছি। আপনাদের এন্ড থেকে তো কিছু চাই নাই। সো একটা জাস্ট মেনশন আর হাইলাইটস করতে বলছি, তাই করতেছেন না। ১০০ জন ক্লাস না হলে, ক্লাসে না থাকলে ক্লাস নিয়ে ভাল লাগে বলেন? সংবিধান কি একটু বাকি ছিল? জোবায়ের ভাই পড়াবে। আমি আসলে ঠিক জানি না সংবিধান বাকি ছিল কিনা। থাকলে ওইটা জোবায়ের পড়াবে। আচ্ছা, এখন আমি যদি দেখি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় কবে? আচ্ছা, এটা হচ্ছে ১৯৭১ সালে। ওই যে মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। বাংলাদেশের সরকার পদ্ধতি কি এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় রাজতন্ত্র, নাকি রাষ্ট্রপতি শাসিত? বাংলাদেশের যে সরকার পদ্ধতিটা আছে এটা কিন্তু এককেন্দ্রিক সরকার। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি বিদ্যমান রয়েছে যুক্তরাষ্ট্রে, ভারতে। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? এইটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা। ৭ মার্চ ১৯৭৩ প্রথম যে হচ্ছে সাধারণ নির্বাচনটা আছে, এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। বেসরকারি বিল কাকে বলে? বেসরকারি বিল বলতে আমরা হচ্ছে যে সংসদ সদস্যদের উত্থাপিত যে বিল আছে, এমপি কর্তৃক উত্থাপিত বিল। সংসদে দুইটা ক্যাটাগরির হচ্ছে যে নির্বাচিত যারা থাকে তাদের মধ্যে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আর আরেকটা অংশ থাকে হচ্ছে মন্ত্রী। সো এই এমপি কর্তৃক যে বিল, এটাকে বলা হয় হচ্ছে যে বেসরকারি বিল। আর সরকারি বিল হচ্ছে মন্ত্রীরা যে উত্থাপন করে, এটাকে বলা হয় হচ্ছে সরকারি বিল। জাতীয় সংসদ ভবন, একটু আগে বললাম না সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ২১৫ একর। বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার পাওয়ার ন্যূনতম বয়স কত? ১৮ বছর, যেটা কিনা মেয়েদের বিয়ের বয়সও বটে। যে যত সালে হচ্ছে মেয়েরা বিয়ে করে ঠিক ওই সালেই হচ্ছে যে কি ভোটাধিকার লাভ করে বা পায় আর কি। আচ্ছা, আহ, বাকি প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নিব আমরা এই জায়গা থেকে। সো পরবর্তী টপিকে যদি যাই, আমরা হচ্ছে স্থানীয় স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসন। সো আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসন। সো এইটার দিকে আমরা একটু নজর দেই। সো প্রথমেই যদি হচ্ছে আমরা দেখি প্রশাসনিক ভারসাম্য এবং গতিশীলতা আনয়নে স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কেন গুরুত্বপূর্ণ? এটা তো আসলে কেন্দ্রীয় সরকার দিয়েও রান করা যেতে পারে, বাট প্রশাসনিক কার্যক্রমে ভারসাম্য রাখার জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে সাতক্ষীরাতে গিয়েছিলাম, ওখানে দেখলাম স্টিল এখন পর্যন্ত গ্রাম্য আদালত ব্যবস্থা যেটা ওইটা বিদ্যমান রয়েছে। সো এই স্থানীয় সরকারটা আসলে লোকাল লেভেলে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি থাকে কেন্দ্রীয় সরকারের থেকে। বা ছোটোখাটো কনফ্লিক্ট মেটানোর জন্য আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে না। সেন্ট্রাল গভর্নমেন্টের এত ক্যাপাবিলিটি বা এত টাইম নাই। সো বিরোধ নিষ্পত্তিতে অনেক বেশি সময় লেগে যাবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট সবগুলা জায়গায় ইন্টারফেয়ার করার চেষ্টা করে। সো তখন আসলে সমস্যা হয়ে যাবে আর কি। সো এর কারণে হচ্ছে যে আপনার স্থানীয় সরকার যেটা, এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আর কি। সো বাংলাদেশের স্থানীয় সরকারকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। স্থানীয় সরকারকে কয়টা স্তরে ভাগ করতে পারি? তিনটা। উপজেলা, তারপর হচ্ছে যে জেলা পরিষদ, আরেকটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ। আমরা যদি দেখি, একটা জেলা থাকে, একটা উপজেলা থাকে, সেই উপজেলায় আবার ইউনিয়ন থাকে। এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা জেলাতে অনেকগুলো উপজেলা থাকে, অ্যান্ড একটা উপজেলাতে আবার বেশ কয়েকটা ইউনিয়ন থাকে আর কি। সো এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে পৌরসভা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কোনটি? সো আপনাকে এই লাইনটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কোনটি? সো আপনাকে বলতে পারে নিচের কোনটি শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা? সো শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে পৌরসভা। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কোনটা? পৌরসভা হচ্ছে শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, একটু আগেই বললাম যে স্থানীয় প্রশাসনের কয়টা স্তর আছে। স্থানীয় প্রশাসনে আমরা হচ্ছে তিনটা স্তর বা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি স্থানীয় প্রশাসনকে। একটা হচ্ছে বিভাগীয়, জেলা প্রশাসন আর উপজেলা প্রশাসন। আচ্ছা, স্থানীয় প্রশাসনকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা বিভাগীয় প্রশাসন, একটা জেলা প্রশাসন আর একটা
উপজেলা প্রশাসন। আর অপর দিকে হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন বা হচ্ছে সরকারের কাঠামো, মানে স্থানীয় সরকার যেটা, সেটার যে স্ট্রাকচার বা কাঠামো, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের সর্বনিম্ন সক্রিয় প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখানে দুইটা পার্থক্য আপনার একটু খেয়াল করেন। তো এখানে কি বলেছে, এই যে ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে কার, আপনার হচ্ছে যে সক্রিয় সংস্থা, এটা বলেছে হচ্ছে আপনার স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর। আর অপরদিকে শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা পৌরসভা, এই দুটোর মধ্যে কনফিউজড হয়েন না। আচ্ছা, স্থানীয় অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে, সাল মনে রাখতে হবে না। বাকি যে তথ্যগুলো আছে এইখানে, এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন করেন কে? গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তক হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তককে, গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তক হচ্ছে যে আপনার হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি হচ্ছে গ্রাম সরকার যে ব্যবস্থাটা আছে এই ব্যবস্থার হচ্ছে যে প্রবর্তক। সো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, প্রথম গ্রাম সরকার গঠিত হয়, যেহেতু বর্তমান কনটেক্সট অনুযায়ী উপরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাই কবে প্রথম গ্রাম সরকার গঠিত হয় এটা একটু মনে রাখার চেষ্টা করব আমরা। আচ্ছা, এরপর আমরা যদি দেখি স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ে কোনটি, আপনাকে প্রশ্ন করতে পারে এই জায়গা থেকে, নিচের কোনটি স্থানীয় পর্যায়ে, স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায়, এখান থেকে যদি প্রশ্ন করে আপনাকে করবে নিচের কোনটি স্থানীয় সরকারের, স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায়, স্থানীয় সরকারের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়, নিচের কোনটি স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায়, এই প্রশ্নটা আপনাকে এই জায়গা থেকে করবে। সো স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায় হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদটা হচ্ছে স্থানীয় সরকারের সর্বোচ্চ পর্যায়, আর সর্বনিম্ন পর্যায়টা হচ্ছে ইউনিয়ন পরিষদ। সর্বোচ্চ পর্যায় কোনটা? জেলা পরিষদ। সর্বনিম্ন পর্যায় কোনটা? সর্বনিম্ন পর্যায় হচ্ছে ইউনিয়ন পরিষদ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বাংলাদেশের প্রস্তাবিত 64টা জেলা আছে আমাদের, এটা তো আমরা সবাই জানি। এখন পর্যন্ত 64 জেলা, এর মধ্যে সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, 64টার মধ্যে অর্ধেক আর কি সীমান্তবর্তী জেলা। এর 65তম প্রস্তাবিত জেলা হচ্ছে ভৈরব। জেলা পরিষদের প্রধান হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদের বাকি এই স্ট্রাকচারগুলো আমাদের এইভাবে দেখতে হবে না, বাট এই যে জেলা পরিষদ গঠিত হয় কতজনকে নিয়ে, এটা গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে। জেলা পরিষদ গঠিত হয় হচ্ছে একজন চেয়ারম্যান, 15 জন সদস্য, আর সংরক্ষিত আসনে 5 জন মহিলা সদস্য, মোট 21 জন নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। এইটা অনেকেই ভুল করবে। জেলা পরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে? মোট 21 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। কতজন সদস্য নিয়ে? 21 জন সদস্য নিয়ে। জেলা পরিষদ আইন প্রবর্তিত হয় 6 জুলাই 2000 সালে। এগুলা লাগবে না। 64 জেলার মাধ্যমে, আচ্ছা এখান থেকে এতটুকু পড়লেই হবে। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, তারপর হচ্ছে আয়তনে সবচেয়ে ছোট জেলা, এগুলো আমাদেরকে জানতে হবে। আয়তনে সবচেয়ে ছোট, জনসংখ্যায় সবচেয়ে ছোট, আয়তনে সবচেয়ে বড়, জনসংখ্যায় সবচেয়ে বড়, এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এবার আসি উপজেলা পরিষদ। সো উপজেলা পরিষদ থেকে, উপজেলা ব্যবস্থার প্রবর্তক হচ্ছে এইচ.এম. এরশাদ। উপজেলা পরিষদের প্রবর্তককে এইচ.এম. এরশাদ। আমরা জানলাম যে প্রথম যে নির্বাচনটা আছে সেটা অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। কিন্তু যদি বলে যে উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে, তখন কিন্তু হবে 1985 সালে। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1985 সালে উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আমরা যদি দেখি বাকি যে তথ্যগুলো আছে, এগুলো জাস্ট একবার রিডিং দিলেই হবে, আমরা পারবো। বর্তমানে উপজেলা কয়টা, এটা গুরুত্বপূর্ণ। 495টা উপজেলা রয়েছে বর্তমানে। উপজেলা কতটি? 495টা উপজেলা রয়েছে বর্তমানে। নতুন কয়েকটা উপজেলা, এগুলা লাগবে না, বাট উপজেলার সংখ্যাটা লাগবে আর কি। ইউনিয়ন পরিষদ, এবার আসি। ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন প্রতিনিধি নিয়ে। এই তথ্যটা গুরুত্বপূর্ণ, কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বাংলাদেশে ইউনিয়ন পরিষদ কতটি রয়েছে? 4578টি। এটা আসলে বাড়তে পারে আর কি, পরিবর্তনশীল তথ্য। সো এখানে যদি হচ্ছে আমরা এতটুকু দেখি, এতটুকু দেখলেই হয়ে যাবে আর কি। পৌরসভা। পৌরসভা হচ্ছে যে আপনার শহর অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। পৌরসভা কোন অঞ্চলের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? শহর অঞ্চলের নিম্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। এরপর যদি আমরা দেখি পৌরসভার প্রধানের যে হচ্ছে পদবি, সেটা হচ্ছে মেয়র।
পৌরসভার প্রধানের পদবি কি? মেয়র হচ্ছে পৌরসভার প্রধানের পদবি। বর্তমান পৌরসভা কতটি? 331টি। সর্বশেষ পৌরসভা হচ্ছে শ্যামনগর পৌরসভা, যেটা কিনা সাতক্ষীরাতে অবস্থিত। আচ্ছা, সিটি কর্পোরেশন, বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? 12টি সিটি কর্পোরেশন রয়েছে। কতটি? 12টি। আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। নবীনতম সিটি কর্পোরেশন কোনটা, এই প্রশ্নটা আপনাকে করতে পারে। আর আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটা? গাজীপুর সিটি কর্পোরেশন। সো এই যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যেটা, এটা হচ্ছে নবীনতম সিটি কর্পোরেশন, দেশের 12তম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ কিন্তু নবীনতম বিভাগও বটে। এই বিভাগে 4টা হচ্ছে যে জেলা রয়েছে। ময়মনসিংহ বিভাগে কয়টা জেলা রয়েছে? 4টা জেলা রয়েছে। আচ্ছা, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার পরিষদ। সো বাকিগুলোর থেকে পার্বত্য চট্টগ্রামের স্ট্রাকচারটা একটু আলাদা। পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ অনুমোদন লাভ করে 1989 সালে। লাগবে না তথ্যগুলো। মূলত হচ্ছে 3টা জেলা নিয়ে পার্বত্য স্থানীয় সরকার গঠন করা হয় আর কি। 3টা জেলা নিয়ে, পার্বত্য যে 3টা জেলা আছে, এই পার্বত্য 3টা জেলা নিয়ে আপনার হচ্ছে যে এইটা গঠন করা হয়। এবার আসি হচ্ছে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তার আগে আমাকে একটু বলেন, সবাই ঘুমাই পড়ছে? আচ্ছা, সবাই ঘুমায় নাই তো আমি আসলে আপনাদেরকে কমেন্ট করার স্কোপ দিচ্ছি না। আমি মানে একটু ফাস্ট পড়াচ্ছি, বা এখানে আসলে আপনাদের কমেন্ট করার মতো কোনো জায়গা নাই। আমাকে এখন হচ্ছে যে একটু বলেন যে আপনারা আহ, ইসে আছেন কিনা, মানে ফ্লোতে আছেন কিনা, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, এটা একটু আমাকে জানান। মানে ঘুমাই নাই অ্যাকচুয়ালি, সবাই সবাই আসলে কমেন্ট করার ফ্লোর পায় নাই। এখন ফ্লোর দিলাম, একটু আমাকে বলেন যে আপনাদেরকে যতটুকু পড়ানো হয়েছে ক্লিয়ার। ভাই এখন পর্যন্ত এখানে ক্লিয়ার না হওয়ার মতো কিছু নাই, কঠিন কিছু তো পড়ানো হয় নাই। কমেন্ট না পড়লে ভালো লাগে না, তাহলে আমার ক্লাস কইরেন না। কমেন্ট পড়ে সময় নষ্ট করার সময় আছে বলেন? অ্যাডমিশন টেস্টে আমি তো ধরেন তাহলে 20 মিনিট পরে 40 মিনিট আপনার কমেন্ট পড়তে হবে। কমেন্ট পড়লে ভালো লাগে হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্টদের, আর কমেন্ট না পড়ে ক্লাস নিলে ক্লাসটা ভালো লাগে হচ্ছে ভালো স্টুডেন্টদের। আমি আমি চাই ভালো স্টুডেন্টরা আমার ক্লাস করুক। ভালো স্টুডেন্টের সংজ্ঞাটা হচ্ছে আমার কাছে অ্যাডমিশনে আসলে সিরিয়াস যারা, তারা হচ্ছে ভালো স্টুডেন্ট। বুঝতে পারছি। বাকিরা বলেন, বাকিরা কি আসলেই ঘুমে এসে পড়ছেন কিনা, বাকিরা আসলে কতটুকু বুঝতে পেরেছেন সেটা তো বুঝতে, সব পড়া হইতেছে না, সব তো পড়া হচ্ছে না। আচ্ছা, মমিনুর রহমান এন, সব তো পড়া হচ্ছে না। আহ, আপনাকে তাহলে এখন পর্যন্ত মনে হয় কেউ বলে নাই বা সাধারণ জ্ঞানটা কিভাবে পড়া উচিত। প্রথমত হচ্ছে দেখেন, সাধারণ জ্ঞানটা খন্দকার জিকে বইটা আশেপাশে নাই, থাকলে দেখাইতে পারতাম, এমন মোটা একটা বই। আহ, আপনার পক্ষে কোনোদিনই সম্ভব না এই বইয়ের সবগুলা তথ্য মাথায় রাখা, বা এই বইয়ের সবগুলা তথ্য আপনার জন্য দরকারও না। সাধারণ জ্ঞানে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, এই জিনিসটা জানাটা গুরুত্বপূর্ণ। And পরিশ্রম আসলে গাধাও করে, পরিশ্রম আসলে অন্যরাও করে। গাধার মতো পরিশ্রম করলে হবে না। অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিতে হবে স্ট্র্যাটেজিক্যালি। অনেকে অনেক পড়েও চান্স পায় না, অনেকে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন নিয়ে চান্স পায়। সো অ্যাডমিশন টেস্টে আপনাকে পড়তে হবে আসলে স্ট্র্যাটেজিক্যালি, যতটুকু দরকার ততটুকু। যে জিনিসগুলো দরকার না ওই জিনিসগুলো আপনার পড়তে হবে না, বা ওই জিনিসগুলো পড়া যাবে না। তো আমি বই থেকে সব পড়াই দিলে তো আপনার এই ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। আপনার কাছে তো বই আছেই, আমি তো বলে দিলেই পারতাম এসব পড়ে নিয়েন। এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, বা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াচ্ছি। ওকে, এবার যদি হচ্ছে আমরা দেখি, উম, আচ্ছা, এই দুইটা লাগবে না, আমরা বাংলাদেশের বিভাগে চলে যাই। বিভাগগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মোট কয়টা বিভাগ আছে? এখন পর্যন্ত 8টা বিভাগ আছে। বিভাগগুলোর নাম আমরা সবাই জানি, আপনাদের বলতে হবে না। বাট এখান থেকে গুরুত্বপূর্ণ প্রথম বিভাগ কোনটা আপনাকে বলতে পারে। দেশের প্রথম বিভাগ কোনটা? দেশের প্রথম বিভাগ হচ্ছে আপনাকে ঢাকা বিভাগ, যেটা হচ্ছে 1829 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের প্রথম বিভাগ কোনটা? 1829 সালে প্রতিষ্ঠিত হয়। আর আপনাকে বলতে পারে সর্বশেষ বিভাগ কোনটা?
সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এখান থেকে আপনার মুখস্থ করার কোনো দরকার নাই যে ঢাকা বিভাগে কয়টা জেলা আছে, এগুলো মুখস্থ করতে হবে না। চট্টগ্রাম বিভাগে কয়টা জেলা আছে, খুলনাতে কয়টা জেলা আছে, রাজশাহীতে কোন কোন জেলা আছে, আপনাকে জাস্ট সংখ্যাটা জানবেন। কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি? ঢাকা বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা বিভাগে যে জেলাগুলো আছে এর মধ্যে আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটা? টাঙ্গাইল জেলা। সো তার মানে কোন বিভাগে কয়টাগুলো জেলা আছে, যেমন সবচেয়ে কম জেলা আছে সিলেট আর ময়মনসিংহ। সিলেটে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, আর ময়মনসিংহে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, এই চারটা রয়েছে। ময়মনসিংহ বিভাগে কোন কোন? এই চারটা জানেন। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই চারটা বিভাগ রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। আর সিলেটে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই চারটা করে বিভাগ হচ্ছে রয়েছে। আর পঞ্চগড় বিভাগটা হচ্ছে রংপুরে অবস্থিত। এখান থেকে জাস্ট একটু মনে রাখেন, পঞ্চগড় বিভাগ, পঞ্চগড় জেলাটা রংপুর বিভাগে অবস্থিত। আর কোনটা মনে রাখবেন? আর রাঙামাটি, এগুলো এমনিতেই পারবেন। সো এই তো, এতটুকু মনে রাখলেই হবে আর কি। আচ্ছা, বাংলাদেশে এখানে এক নজরে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে আর কি। বাংলাদেশে কতগুলো থানা আছে? বাংলাদেশে 652টা থানা রয়েছে। বাংলাদেশে বর্তমানে নৌ থানা আছে 4টা, বর্তমানে রেলওয়ে থানা, এগুলা লাগবে না। মোট থানা কয়টা এটা জাস্ট খালি জানেন। বাংলাদেশে মোট কতগুলো থানা রয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিম কোণের থানা কোনটা, তারপর হচ্ছে উত্তর পূর্ব কোণের থানা কোনটা, এই যে কোন কোণের থানা কোনটা, এইটা একটু গুরুত্বপূর্ণ। উত্তর পশ্চিম কোণের থানা হচ্ছে তেতুলিয়া। এরপর যদি আমরা দেখি, বাংলাদেশের উত্তর পূর্ব কোণের থানা হচ্ছে সিলেটের জাকিগঞ্জ। আর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণের থানা হচ্ছে শ্যামনগরের সাতক্ষীরা। আর আমরা যদি দেখি, দক্ষিণ পূর্ব কোণের থানা হচ্ছে টেকনাফ। আর সর্বশেষ থানা হচ্ছে ঈদগাঁও কক্সবাজার। এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ থানা। এই তথ্যগুলো আপনার হচ্ছে যে দিক ভিত্তিক অবস্থানের সাথে গোলমাল লাগাই দিতে পারে। সো চাইলে এই তথ্যগুলা স্কিপ করতে পারেন, এই চারটা। আর যদি আপনি ভাবেন যে আপনি মনে রাখতে পারবেন বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা মনে রাখতে কোনো সমস্যা হবে না, তাহলে আপনি এটা পড়বেন। আচ্ছা, এবার চলেন আমরা দেখি এই টপিক থেকে কি টাইপের প্রশ্ন এসেছে। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? সো আমরা তো জানি স্থানীয় সরকার ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। জেলা, উপজেলা আর হচ্ছে ইউনিয়ন পরিষদ। কোনটি স্থানীয় সরকার নয়? দেখেন, একটু কমপ্লেক্স প্রশ্ন করছে। স্থানীয় সরকার নয়। আচ্ছা, স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার 3 স্তর বিশিষ্ট রয়েছে। 3টা স্তর হচ্ছে আপনার হচ্ছে উপজেলা, পৌরসভা আর হচ্ছে ইউনিয়ন পরিষদ। তার মানে হচ্ছে জেলা পরিষদ হচ্ছে স্থানীয় সরকার নয়, ইউনিয়ন পরিষদ। বাকি তথ্যগুলো জাস্ট এখান থেকে একটু দেখে নিবেন আপনারা, যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো একটু সলভ করলে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ডিফেন্স। সো এই মিনিস্ট্রি অফ ডিফেন্সটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা, এই মিনিস্ট্রি অফ ডিফেন্সটা একটু ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। সো আমরা জানি না বাংলাদেশের ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে পূর্বাভাস কেন্দ্র বা আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পারসো, ঘূর্ণিঝড়ের একমাত্র পূর্বাভাস কেন্দ্র। এই স্পারসোটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত। সাধারণত আপনার হচ্ছে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সম্মিলিত একটা যে দল, সেটাকে বলা হয় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স বলতে আমরা হচ্ছে যে মানে আর্ম ফোর্সেস কর্তৃক গঠিত যে দলটা, সেটাকে বলি আর্ম ফোর্সেস। বলতে আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, এই তিনটাকে বোঝায় আর কি। আর্ম ফোর্স বলতে আমরা আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটাকে বুঝি। সো সোর্ড অফ অনার বলতে কি বুঝি? প্রতিরক্ষা বাহিনীর চৌকস ক্যাডেটদের সর্বোচ্চ সম্মাননা। এই প্রশ্নটা আসলে বিউপিতে আসতে পারে। সোর্ড অফ অনার বলতে কি বুঝি, বা বলতে পারে প্রতিরক্ষা বাহিনীতে আপনার হচ্ছে যে চৌকস ক্যাডারদের সর্বোচ্চ সম্মাননা কোনটি? সো এটা হবে হচ্ছে সোর্ড অফ অনার হচ্ছে সর্বোচ্চ সম্মাননা। আচ্ছা, সশস্ত্র বাহিনীর যুদ্ধ জাহাজ বানইজা খালিদ বিন ওয়ালিদ, বানইজা পদ্মা, বানইজা নবযাত্রা। সো বানইজা খালিদ বিন ওয়ালিদ হচ্ছে দেশের নৌবহরের আপনার হচ্ছে যে প্রথম নৌবহর যেটা, সেটার নাম হচ্ছে বানইজা খালিদ বিন ওয়ালিদ। বানইজা পদ্মা, সেটা হচ্ছে বানইজা মিন বাংলাদেশ নৌযান। বানইজা পদ্মা হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ। আর হচ্ছে বানইজা নবযাত্রা এবং বানইজা জয়যাত্রা। সো এই দুইটা হচ্ছে ডুবোজাহাজ আর কি। বাংলাদেশ 41তম দেশ হিসেবে সাবমেরিন যুগে প্রবেশ করে। সো বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন যুগে প্রবেশ করে? 41তম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে।
এবার যদি দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সো সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে এই যে পুলিশ সরাসরি কানেক্টেড থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, মাদকদ্রব্য, অপরাধ ইত্যাদি জিনিস নিয়ন্ত্রণ করে থাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সো শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অরাজকতা সবকিছু আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রুতেই হচ্ছে কন্ট্রোল করা হয়ে থাকে। সো বহিরাগত আক্রমণকে মোকাবেলা প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে থাকে, ইত্যাদি ইত্যাদি এগুলা। সো এবার আমরা যদি দেখি বাংলাদেশ পুলিশ। সো বাংলাদেশ পুলিশের যে হচ্ছে কাজগুলো, এগুলো তো আমরা সবাই জানি। আমাদেরকে নিরাপত্তা প্রদান করা, তারপর হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে চুরি ডাকাতি সন্ত্রাসী, এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আমরা জানি। বাট একটা জিনিস হয়তো বা আমরা জানি না, পুলিশ শব্দটি এসেছে হচ্ছে আপনার পর্তুগিজ ভাষা থেকে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন, বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডার আসলে এত বেশি ছিল না যে যা দিয়ে আমরা আমাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো। তাই বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষা বিভিন্ন শব্দকে ধার করেছে, বিভিন্ন শব্দ ধার করে করে এগুলা একসময় আসলে বাংলা ভাষার নিজস্ব শব্দ হয়ে গিয়েছে। কিন্তু ওই শব্দের অরিজিনটা তো আপনাকে জানতে হবে, যেমন পাদ্রি পর্তুগিজ শব্দ। সো কোনটা কোন ভাষার শব্দ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বাংলার জন্য অনেক বেশি কাজে লাগবে। সো পুলিশের মূলনীতি হচ্ছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি। পুলিশের প্রথম আইজিপি ছিল হচ্ছে এম খালেক। তাহলে বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিল? প্রথম আইজিপি ছিল হচ্ছে খালেক, ছিল হচ্ছে বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি। সো 54 ধারা, যেটা কিনা বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করার একটা ক্ষমতা। 54 ধারা কি? পুলিশ হচ্ছে আপনার এগেইনস্টে কোনো ওয়ারেন্ট ছাড়া 24 ঘন্টার জন্য গ্রেপ্তার রাখতে পারে। 144 ধারাটা গুরুত্বপূর্ণ। 144 ধারা বলতে সাধারণত আমরা হচ্ছে যে চলাচলের নিষেধাজ্ঞাকে বোঝায় আর কি। কোনো এলাকায় যদি 144 ধারা জারি করা হয়, তখন আসলে ওই এলাকাতে আপনার চলাচল নিষিদ্ধ বা চলাচলটা সীমাবদ্ধ করে দেওয়া হয়। সো আজকের লেকচারটা আসলে একটু বোরিং, মানে আমরা যেগুলো পড়তেছি। সো আপনাদের হয়তো বা একটু বিরক্ত লাগতে পারে। আহ আজকের লেকচারটা আসলে মানে ইন্টারেস্টিং কোনো লেকচার না এই জিনিসগুলো। সো আপনি জাস্ট খালি শুনেন, যদি শুনেন এই জিনিসগুলো, আশা করি আপনি হচ্ছে আনসার করতে পারবেন জিনিসগুলো ঠিকঠাক। বাংলাদেশ সেনাবাহিনী। সো বিশ্বের সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর বা র্যাঙ্ক হচ্ছে ফিল্ড মার্শাল। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হচ্ছে শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র মোরা দেশের তোরে। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগানটা কি বলেন? বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি? বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর স্লোগানটা হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয়। শান্তিতে সংগ্রামে বা সমরে, মনে হয় শান্তিতে সমরে আহ, সমুদ্রে দুর্জয়। আচ্ছা, এখানে আমরা যদি দেখি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল উপাধি দেওয়া হয় হচ্ছে আতাউল গনি উসমানীকে। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর প্রথম জেনারেল উপাধি দেওয়া হয় কাকে? জেনারেল আতাউল গনি উসমানীকে প্রথম আপনার হচ্ছে যে করা হয়, সেনাবাহিনীর উদাহরণ দেওয়া হয়। কাদের সোর্ড অফ অনার প্রদান করা হয়? সেনাবাহিনী ক্যাডেটদেরকে বা হচ্ছে আপনার চৌকস যে ক্যাডেট আছে আপনার তাদেরকে হচ্ছে সোর্ড অফ অনার উপাধি হচ্ছে যে দেয়া হয় আর কি। বাংলাদেশ সেনাবাহিনীতে বাকি তথ্যগুলা জাস্ট আপনি বিউপিতে যদি পরীক্ষা দেন তাহলে এই তথ্যগুলো একটু ভালোভাবে পড়বেন। আদার্স ইউনিভার্সিটির জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না। র্যাব। সো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পূর্বের নাম ছিল হচ্ছে র্যাট, র্যাট থেকে হচ্ছে র্যাব। সো র্যাবে আসলে সাধারণত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার্ড এবং কোস্টগার্ড সব জায়গার লোক হচ্ছে র্যাবে আর কি ইনক্লুড করে আর কি, সব জায়গা থেকে। র্যাবের সদর দপ্তর হচ্ছে ঢাকার কুর্মিটোলাতে। র্যাবের সদর দপ্তরটা কোথায় অবস্থিত? ঢাকার কুর্মিটোলাতে অবস্থিত হচ্ছে র্যাবের সদর দপ্তর। বর্ডার গার্ড বাংলাদেশ, পূর্ব নাম ছিল হচ্ছে আপনার হচ্ছে যে বিডিআর বা বাংলাদেশ রাইফেলস। বাংলাদেশ রাইফেলস, যার বর্তমান নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর অপরদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিএসএফ। বিএসএফ হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আর মিয়ানমারে হচ্ছে বিজিবি। আমরা হচ্ছে বিজিবি, ওরা হচ্ছে মিয়ানমারেরটা কি বলেন? মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? আর বাংলাদেশের ভূপ্রকৃতি পড়াইতে গিয়ে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়েছি, আজকেই তো ক্লাস করলাম একটু আগে, তখন তো বিস্তারিত পড়া হয়েছে। বলেন, যারা ক্লাস করতেছেন তারা বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? একজনের কমেন্ট পাচ্ছি।
কারো কমেন্ট পাচ্ছি না, একটু হচ্ছে দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা দেখি আহ, বাংলাদেশ স্পেশাল বাহিনী এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ এর সদর দপ্তর অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তেজগাঁওয়ে। অ্যান্ড এসএসএফ সাধারণত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং কোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য ভিআইপিদের শারীরিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে। কারো কমেন্ট পাচ্ছি না। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? আমি ক্লাসে বলে দিলাম একটু আগে, তাও মাত্র একজন কমেন্ট করছে। আপনারা ক্লাসে মনে হয় মনোযোগী না। বিজিপি, আমাদেরটা বি আর ওদেরটা হচ্ছে পি, এইটাই হচ্ছে পার্থক্য। মিয়ানমারেরটা হচ্ছে পি, আমাদেরটা হচ্ছে বি। আমাদেরটা বর্ডার গার্ড বাংলাদেশ আর ওদেরটা হচ্ছে বিজিপি। ওকে। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট, এরা বেসিক্যালি হচ্ছে রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেয়। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট, এটা হচ্ছে যে আপনার রাষ্ট্রপতিদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কাজ করে। বাংলাদেশ কোস্ট গার্ড কবে গঠিত হয় এগুলা লাগবে না আপনাকে। যদি আপনি কোস্ট গার্ডের কোনো পরীক্ষা দিতে চান তখন লাগবে। এগুলার সংশ্লিষ্ট পরীক্ষা দিতে অ্যাডমিশনের জন্য এগুলা লাগবে না, কবে প্রতিষ্ঠিত হয় কবে গঠিত হয়। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের লাগবে না আর কি। কোস্টগার্ড সাধারণত উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা মুক্তি, ইলিশ রক্ষা বা সমুদ্রের বা একটা নদীর জীববৈচিত্র্য রক্ষা, এই কাজগুলো করে থাকে। আনসার বিডিবি থেকে শুরু করে বাকি তথ্যগুলো আপনারা সংশ্লিষ্ট জায়গায় পরীক্ষা দিতে গেলে লাগবে, তাছাড়া আসলে আপনার আহ, বাকি ইসের ক্ষেত্রে লাগবে না আর কি। আচ্ছা, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে নেই। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই। আপনাকে যদি বলে কার উপর আদালতের কোনো এখতিয়ার নাই, রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাটা অবস্থিত গাজীপুরে। অস্ত্র তৈরির কারখানা কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। একমাত্র প্রতিরক্ষা কলেজ স্থাপন করা হয়েছে ঢাকার মিরপুরে, যেটা হচ্ছে ডিফেন্স স্টাফ কলেজ আর কি। সামরিক বাহিনীর অস্ত্র সমরাস্ত্র কারখানা, বাকি তথ্যগুলো যেগুলো আছে এগুলো লাগবে না, বাট সামরিক বাহিনীর জাদুঘর অবস্থিত হচ্ছে বিজয় সরণিতে। আচ্ছা, সামরিক বাহিনীর আরেকটা হচ্ছে দেখাবো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এটা হচ্ছে কারাগারের স্লোগান। সো আমরাও আপনাদেরকে বলি যে হচ্ছে যে রাখিব নিরাপদ, দেখাবো ভার্সিটিতে চান্স পাওয়ার পথ। ঠিক আছে? সো রাখিব নিরাপদ, দেখাবো ভার্সিটিতে চান্স পাওয়ার পথ, আপনাদেরকে আমরা এটা বলি আর কি। বিএমএ, আচ্ছা বিএমএটা আসলে অনেকের মানে স্বপ্ন না পাওয়া একটা স্বপ্ন আর কি। আচ্ছা, বাংলাদেশ মিলিটারি একাডেমি, এটা কোথায় অবস্থিত? চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। বাংলাদেশ মেরিন একাডেমি, এই কয়েকটা তথ্য একটু গুরুত্বপূর্ণ সব ভার্সিটির জন্যই। বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামের ভাটিয়ারিতে, বিশেষ করে বিউপির জন্য অনেক বেশি। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়াতে। বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গাতে। বাংলাদেশ বিমান বাহিনী ট্রেনিং একাডেমি যশোরে অবস্থিত। বাংলাদেশ পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। বাংলাদেশ পুলিশ একাডেমি হচ্ছে রাজশাহীর সারদাতে। বাংলাদেশ আনসার একাডেমি হচ্ছে গাজীপুরের শফিপুরে। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশ নৌবাহিনী হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয়। বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ রাখিব মুক্ত। বিজিবি বাংলা বর্ডার গার্ড বাংলাদেশের স্লোগান হচ্ছে যে সীমান্তের অতন্ত্র প্রহরী। বাংলাদেশ পুলিশের স্লোগানটা হচ্ছে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি। অপরদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগানটা হচ্ছে যে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় আমরা আমরা হচ্ছে সর্বত্র আমরা আর কি। এখান থেকে আমরা যদি দেখি বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় কবে? এটা চালু হয় হচ্ছে 1974 সালে। এই সালগুলো আমরা অ্যাভয়েড করবো, এই সালগুলো আসলে লাগবে না। আর ধরেন এই সাল থেকে একটা প্রশ্ন আসলোই, এরকম সাধারণ জ্ঞানের সাল আছে অনেক। সালগুলো জাস্ট আমরা ঘটনার পটভূমি বা কনসিকোয়েন্স মনে রেখে যতটুকু পড়া যায় ততটুকুই পড়বো। এর বাইরে এত সাল আসলে পড়ার দরকার নাই বা মনে রাখাও আমাদের পক্ষে সম্ভব না। এত এত যে সালগুলো আছে এই সালগুলো। ওকে, সো আওয়ার নেক্সট টপিক। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলি, আপনারা যারা হচ্ছে বিউপিতে পরীক্ষা দিবেন আর কি, বিউপির জন্য আপনারা কিন্তু এই ইংলিশ ভার্সন জিকে বইটা মাস্ট বি কালেক্ট করে নেবেন। আপনারা যারা হচ্ছে বিউপিতে পরীক্ষা দিবেন, কেননা আপনার হচ্ছে যে বাংলা ভার্সন জিকে বই থেকে আপনি আপনার
তথ্যটা জানতে পারবেন, বাট প্র্যাকটিস করার জন্য ইংলিশ ভার্সন জিকে বইটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগর জিকে বইটা একটু কালেক্ট করে নিতে পারেন আপনারা। ওকে, এবার আমরা যদি দেখি খুবই সহজ কিছু জিনিস বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, যেটা কিনা আমাদের জাতিসত্তার সাথে জড়িত, ছোটবেলায় পড়েছি ক্লাস 1-2-তে, সেই জিনিসগুলো আবার পড়ি। আমাদের জাতীয় বিমানবন্দর হযরত শাহজালাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় খেলা হাডুডু যেটা কাবাডি নামেও জেনে থাকি, জাতীয় জাদুঘর ঢাকা জাদুঘর শাহবাগে অবস্থিত, জাতীয় উৎসব হচ্ছে বাংলা নববর্ষ, আর জাতীয় দিবস হচ্ছে আজকে এসেছিল বিশেষ পরীক্ষায় 26শে মার্চ। এখন আমরা যদি দেখি আপনার হচ্ছে যে জাতীয় জাদুঘর ঢাকা জাদুঘর হলেও প্রথম জাদুঘর কিন্তু বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটা 1910 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বা আওতায় রয়েছে। বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা, এটার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস, আর বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আমাদের দুইটা জাতীয় পতাকা, প্রথম যে জাতীয় পতাকাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে যে ভিপি আসম আব্দুর রব, তিনি হচ্ছে যে 2 মার্চ 1971 জাতীয় পতাকা উত্তোলন করেন। সো ওই তারিখটাকে জাতীয় পতাকা দিবস বলা হয়। বাট আমাদের দুইটা পতাকা ছিল, এই যে আমার পাশে যেটা দেখতেছেন এটা মানচিত্র খচিত পতাকা, এটা ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। ঠিক পরবর্তীতে পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে দেওয়া হয়, এন্ড বর্তমান যে পতাকা এটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আচ্ছা, সো এই যে তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার রূপকার হচ্ছে কামরুল হাসান, যেটা কিনা বর্তমান পতাকাটা আছে। আর হচ্ছে যে জাতীয় পতাকা যেটা আছে বর্তমান পতাকা, এটা হচ্ছে 17 জানুয়ারি 1972 গৃহীত হয় বর্তমান জাতীয় পতাকাটা। এরপর যদি দেখি বাকি তথ্যগুলো এখান থেকে আসলে লাগবে না, বাট জাতীয় পতাকা দিবস হচ্ছে 2 মার্চ। জাতীয় পতাকার অনুপাতটা একটু জানতে হবে আমাদের, যে হচ্ছে জাতীয় পতাকার অনুপাতটা 10:6 or 5:3। সো এই জাতীয় পতাকার যে অনুপাত, এই অনুপাতটা একটু ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এই অনুপাত থেকে প্রশ্ন করে মাঝে মধ্যে আর কি। এবার যদি আমরা দেখি আমাদের যে হচ্ছে যে জাতীয় প্রতীকটা আছে, সো এই জাতীয় প্রতীকের বর্ণনাটা যদি আমরা দেখি, পানিতে ভাসমান একটা শাপলা, তার উভয় পাশে হচ্ছে দুইটা ধানের শীষ, আর ঠিক উপরের দিকে শাপলার উপরে পরস্পর সংযুক্ত 3টা পাট পাতা, উভয় পাশে 2টা করে 4টা তারকা, উভয় পাশে 2টা করে 4টা তারকা। সো এইটা আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এন্ড এই প্রতীকের ডিজাইনারকে কামরুল হাসান হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কে, এটা গুরুত্বপূর্ণ। এন্ড জাতীয় প্রতীক সম্পর্কে বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে, এন্ড এই জাতীয় প্রতীকটা ব্যবহার করতে পারে কে কে, এই দুইটা গুরুত্বপূর্ণ। সংবিধানের 4-3 অনুচ্ছেদে বলা আছে, আর জাতীয় প্রতীক ব্যবহার করার অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি আর হচ্ছে প্রধানমন্ত্রী, এই দুইজন হচ্ছে ব্যবহার করতে পারে। আর জাতীয় প্রতীকের উপরে 4টা যে তারকা আছে, এই তারকা দ্বারা সংবিধানের যে 4টা মূলনীতি আছে, এই 4টা মূলনীতিকে বোঝায়। ওই যে আমাদের 1972 সালে বাংলাদেশের সংবিধানের যে 4টা মূলনীতি গ্রহণ করা হয় 1972 সালে, 72-এর মূলনীতিও বলা হয় আর কি। আপনার হচ্ছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, গণতন্ত্র, এরপর হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অ্যান্ড ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, অ্যান্ড ফাইনাল ওয়ান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা আপনার হচ্ছে যে এই যে বাংলাদেশের যে হচ্ছে যে ইটা আছে আপনার হচ্ছে 72-এর সংবিধানের 4টা মূলনীতি, এই 4টা মূলনীতি আর কি। সো বাকি তথ্যগুলা যেহেতু আমাদের রিটেন নাই, আপনাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলবে না। এবার যদি আমরা দেখি জাতীয় মনোগ্রাম, বাংলাদেশের জাতীয় মনোগ্রাম যেটা হচ্ছে যে এই যে গণপ্রজাতন্ত্রী সরকার লিখা যে মনোগ্রামটা, এই জাতীয় মনোগ্রামের ডিজাইনারকে এএন শাহ, এটা গুরুত্বপূর্ণ। আপনারা কনফিউজড হয়ে যান, আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার বললে হবে কামরুল হাসান, বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার বললে হবে কামরুল হাসান, কিন্তু যদি বলে জাতীয় মনোগ্রামের ডিজাইনারকে তখন হবে এএন শাহ। জাতীয় মনোগ্রামের ডিজাইনার বললে এএন শাহ হবে আর কি। আপনার এইটা একটু মাথায় রাখতে হবে, এখানে ভুল করা যাবে না। এফবিএস এ কি এইটা জিকে আসে? বেসিক জিকে এগুলা থেকে আসতে পারে এফবিএস এ। আমাদের জাতীয় সঙ্গীত যেটা কিনা হচ্ছে আমাদের কি বলে, আমাদের মানে পুরো জাতির মানে কি
কি বলে অনুপ্রেরণার সাথে জড়িত না ইমোশনের সাথে জড়িত আর কি। সো এই জাতীয় সঙ্গীতটা কিন্তু রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এটা কিন্তু আমাদের স্বাধীনতার কোনো পটভূমিতে রচিত হয় নাই। এটা 1905 সালে বঙ্গভঙ্গের পটভূমিতে রচিত হয়। জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে প্রথম 10 চরণকে, কিন্তু কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় 4 চরণ। সো এই যে দেখেন 1905 সালে বঙ্গভঙ্গের পটভূমিতে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের লেখা যে কবিতাটা আছে এটা বা গান যেটা আর কি। দেন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এটা গৃহীত হয় পরবর্তীতে আমার সোনার বাংলা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান কাব্য গ্রন্থের গীতবিতান কাব্য থেকে নেওয়া হয়েছে। জাতীয় সঙ্গীতের সুরকার আর গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছে বাউল গানের অনুপ্রেরণায় গগন হরকরার অনুপ্রেরণায় এটা হচ্ছে যে আপনার হচ্ছে সুর করেছিলেন। এটার ইংরেজি অনুবাদক খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদকে সৈয়দ আলী আহসান। মানে এই দুইটা লাইন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদকে কোন পটভূমিতে রচিত আমরা একটু আগেই বললাম যে হচ্ছে যে আবার সোনার বাংলা, এটা হচ্ছে বঙ্গভঙ্গের পটভূমিতে রচিত। বঙ্গভঙ্গ কি এটা নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব। বেসিকটা জাস্ট বলি, প্রশাসনিক সুবিধার্থে এবং অন্যান্য কাজে বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয়, এই জিনিসটাকেই মূলত হচ্ছে বঙ্গভঙ্গ বলা হয় আর কি। এটা রদ হয় হচ্ছে 1911 সালে। এবার বাকি যে জিনিসটা আমাদের জাতীয় সঙ্গীত দেখেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে প্রথম 10 চরণকে, অ্যান্ড আপনার কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে 4 চরণ বাজানো হয়। জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে প্রথম 10 চরণ, কিন্তু কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে প্রথম 4 চরণ। রণসঙ্গীত, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম, অ্যান্ড এইটা সশস্ত্র বাহিনীর কোনো অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতের মাধ্যমে বাজানো হয়। কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে রণসঙ্গীতটি সংকলন করা হয়েছে বা সংকলিত হয়েছে। কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থ থেকে রণসঙ্গীত সংকলিত হয়েছে? সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে। রণসঙ্গীতটি কবে প্রকাশিত হয় এইটাও গুরুত্বপূর্ণ। এটাকে আমরা হচ্ছে কিভাবে বাজাই, এটা সাধারণত হচ্ছে যে আপনার হচ্ছে যে রণসঙ্গীতকে যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। অ্যান্ড রণসঙ্গীতকে কোনো অনুষ্ঠানে বাজানো হয় হচ্ছে 21 চরণ। রণসঙ্গীতের 21 চরণ বা 21 লাইন কোনো একটা অনুষ্ঠানে বাজানো হয়। বাংলাদেশের রণসঙ্গীতের কত লাইন বাজানো হয়? 21 লাইন বা 21 চরণ হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে বাজানো হয়। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতাকে? সেলিনা রহমান। সেলিনা রহমান হচ্ছে বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা। আচ্ছা, ক্রীড়া সঙ্গীত হচ্ছে 10 চরণ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এটা আমরা সবাই জানি, ওয়াটার লিলি। জাতীয় পাখি যে দোয়েল, জাতীয় মাছ যে ইলিশ, জাতীয় ফল যে কাঁঠাল, জাতীয় খেলা কাবাডি, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, যেটার দেখা আসলে সুন্দরবনে পাওয়া যায়, অ্যান্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই বেসিক তথ্যগুলো আমরা সবাই জানি। জাতীয় চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর, এই তথ্যগুলো জাস্ট আমরা একবার রিডিং পড়লে আমরা হচ্ছে যে জানতে পারবো। মানে এখানে যে দেয়া আছে আর কি। সুন্দরবন, এখান থেকে সুন্দরবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী বৃক্ষ। এই সুন্দরী বৃক্ষ থেকে এই বনের নাম হয়েছে সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে 6 ডিসেম্বর 1997 সালে। 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো কি করেছে? সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। 6 ডিসেম্বর 1997 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। সুন্দরবন বাংলাদেশের 5টা জেলায় পড়েছে: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সুন্দরবনের মোট আয়তন আপনার হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, অ্যান্ড এর 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশে পড়েছে। যেটা কিনা আপনার হচ্ছে মোট আয়তনের 62% অ্যাকচুয়ালি না হলেও, বাট 62% আপনার বন অধিদপ্তরের মতে। সো 62%টা হচ্ছে আপনি পড়বেন। আচ্ছা, সুন্দরবন এলাকায় আপনার হচ্ছে যে ডলফিনের জন্য অভয় আশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে ঢাংমারি খালকে, শরণখোলা এবং হচ্ছে যে চাঁদপাই খালকে আর কি। এই কয়েকটা খালকে আপনার হচ্ছে যে ডলফিনের জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সুন্দরবনে অবস্থিত কয়েকটা আকর্ষণীয় স্থান হচ্ছে কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর, পুটনি দ্বীপ, নীলকমল। এই কয়েকটা সুন্দরবনের দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান আর কি। আচ্ছা, কটকা, হিরন পয়েন্ট, দুবলার চর, পুটনি দ্বীপ আর হচ্ছে নীলকমল।
এবার চলে আসি বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্র আর কি, যেটা দ্বারা আসলে একটা দেশের ভূখণ্ডকে ইন্ডিকেট করে আর কি। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করেন হচ্ছে জেমস র্যানেল, মেজর জেমস র্যানেল। আর মানচিত্র খচিত পতাকা আঁকেন হচ্ছে শিবনারায়ণ দাস আর কি। বাংলাদেশের মানচিত্র কে আঁকেন? জেমস র্যানেল হচ্ছে বাংলাদেশের মানচিত্রটাকে আঁকেন আর কি। এবার জাতীয় পরিচয়পত্র অপারেশন নবযাত্রা, এটা হচ্ছে যে আপনার ভোটার তালিকায় আপনার হচ্ছে যে ছবি সহ আপনার ভোটার তালিকা প্রকাশের একটা সাংকেতিক নাম হচ্ছে অপারেশন নবযাত্রা। আমরা আমাদেরকে যে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, স্মার্ট কার্ডে 32 ধরনের তথ্য থাকে, আর হচ্ছে সেবা পাওয়া যায় হচ্ছে যে আপনার 22 ধরনের। স্মার্ট কার্ডের মেয়াদ 10 বছর। তৈরিতে সহযোগিতা করেছে হচ্ছে ফ্রান্স আর কি। এবার যদি দেখি জাতীয় শিশু পার্ক, এগুলো আসলে আপনারা ছোট না, বাট লোকেশনটা জেনে রাখেন, শাহবাগে অবস্থিত আর কি। এটা হচ্ছে যে শহীদ জিয়ার নামে ছিল আর কি। এরপর বিগত প্রশ্নগুলো এখান থেকে আমরা জাস্ট একটু এক নজরে দেখে নিব। অ্যান্ড এগুলো আসলে বাংলাদেশ পরিচিতির সাথে গুরুত্বপূর্ণ, মানে খুবই বেসিক টাইপের প্রশ্ন। অ্যান্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আরেকটা জিনিস আমরা জানি যে বিভিন্ন স্থানের বা বিভিন্ন লোকেশনের বর্তমান নাম এবং পুরাতন নামের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ঢাকার বর্তমান নাম ঢাকা হলেও এর পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, ঢাকা, ঢাকা। সো এই পুরাতন নাম যেমন উত্তরবঙ্গ বরেন্দ্র ভূমি নামে পরিচিত ছিল, এগুলা একবার খাতায় লিখবো আর একবার রিডিং পড়বো, এখানে যে কোনোটা থেকেই প্রশ্ন আসতে পারে। সো এগুলা জাস্ট একবার খাতায় লিখে আমরা রিডিং পড়বো আর কি। ভৌগোলিক উপনামগুলোর ক্ষেত্রেও সেম, বাংলাদেশের প্রথমগুলোর ক্ষেত্রেও সেম, আমরা জাস্ট পড়ে একবার যদি খাতায় লিখি, এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। দেশের যে দীর্ঘতমগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই। সো ওকে, দীর্ঘতম বা ক্ষুদ্রতম, দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজটা এখন হবে না, এখন হবে হচ্ছে যমুনা রেল সংযোগ প্রকল্প, এককভাবে নতুনভাবে হয়েছে। দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু 6.15 কিলোমিটার, সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। সো দীর্ঘতম, ক্ষুদ্রতম, উচ্চতম আর শ্রেষ্ঠ, এগুলার ক্ষেত্রেও সেম, আমরা যদি মনোযোগ দিয়ে একবার পড়ি এই জিনিসগুলো আমরা আনসার করতে পারবো। বিভিন্ন স্থানের পুরাতন নাম, বর্তমান নাম, তারপর হচ্ছে দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম, বাংলাদেশের শ্রেষ্ঠ, এই জিনিসগুলো আমরা যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলেই কিন্তু হচ্ছে আমরা আনসার করতে পারবো। এই জিনিসগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়বো। এবার আসি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। বাংলা একাডেমি। সো বাংলা একাডেমি সাধারণত বাংলা বানান বা বিভিন্ন জিনিস বাংলা সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচারের লক্ষ্যে কাজ করে থাকে। এর পুরাতন নাম ছিল বর্ধমান হাউস, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির পুরাতন নাম কি ছিল? বর্ধমান হাউস ছিল হচ্ছে। এই যে দেখেন, মূল ভবনের পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস ছিল। বাংলা একাডেমির যে মূল ভবনটা, এই ভবনের পুরাতন নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। বর্ধমান হাউস ছিল বাংলা একাডেমির মূল ভবনের পুরাতন নাম। আচ্ছা, বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা আছে, যেটা হচ্ছে যে গবেষণামূলক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা উত্তরাধিকার আর ধান শালিকের দেশে, এই দুইটা হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা। আচ্ছা, বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস, এইটা গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে। তারপর বিপিএটিসি, এগুলো আসলে বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বার্ড, এই বার্ডের প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান। বার্ড অবস্থিত কুমিল্লাতে। দুইটা তথ্যই আসে এই জায়গা থেকে। বার্ডের প্রতিষ্ঠাতাকে, বার্ড কোথায় অবস্থিত? এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর কি। সো কুমিল্লার কোট বাড়িতে অবস্থিত হচ্ছে বার্ড। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে মূলত হচ্ছে বাংলাপিডিয়া প্রকাশিত হয় আর কি। বাংলাদেশ রিভার্স রিসার্চ ইনস্টিটিউট, এগুলা জাস্ট আমরা বিগত এমসিকিউ এ যতটুকু এসেছে এতটুকুই পড়বো। এই জায়গাগুলো থেকে এত বিস্তারিত পড়ার দরকার নাই। এখানে যে কয়েকটা এমসিকিউ এসেছে, এই কয়েকটা টপিক থেকে এই এমসিকিউ কয়েকটা যদি আমরা পড়ি, এখান থেকে কমন পাবো। আসলে আমি যেটা আপনাদেরকে বললাম যে সব আসলে আমরা বিস্তারিত পড়তে পারবো না, সব বিস্তারিত পড়ার মতো আমাদের সময়ও নাই আর কি। বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা, এটা যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা যারা দিব তারা জাস্ট খালি এই এমসিকিউ কয়েকটা দেখবো এই জায়গা থেকে। শেষের যে পোর্শনগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বার্ড, তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি, এই জায়গা থেকে বিগত যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো দেখবো। আর স্বাস্থ্য সংক্রান্ত যে জিনিসগুলো আছে, কেউ মেডিকেলে এক্সাম দিলে একটু ভালোভাবে দেখবো। বাকিরা হচ্ছে যে জাস্ট এখান থেকে একটু বেসিক দেখবো। এখন আমাকে বলেন, এখান থেকে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন থাকলে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন এখান থেকে, অথবা অ্যাডমিশন সংক্রান্ত।
আপনাদের কমেন্ট পাচ্ছি না খুঁজে। আচ্ছা, আমার ফোনে মনে হয় কমেন্ট আসতেছে না। আমি একটু স্ক্রিনের সামনে গিয়ে দেখি। অল ক্লিয়ার। সব পড়বো ভাইয়া? না, সব পড়তে হবে না। আমি জাস্ট খালি আপনাদেরকে যেটা যেটা বলেছি সেগুলা হচ্ছে যে পড়বেন। আর বেশি কিছু পড়তে হবে না। ডিও আর ইউ এর জন্য কি এই বইটা পড়লে হবে? হ্যাঁ, এই বইটা পড়লে হবে। দেখেন, সাধারণ জ্ঞানে আমরা আজকের ক্লাসে অনেক কিছু পড়লাম। আপনাদের পক্ষে কোনোদিনই সম্ভব না এখানে যত তথ্য আছে সবগুলা মনে রাখা। আমি একজন সাধারণ জ্ঞান শিক্ষক। আমি একাধিক বই লিখেছি। অনেক দিন, প্রায় ৪-৫ বছর ধরে পড়াচ্ছি। আমার মাথায় সব তথ্য নাই। আপনি একজন স্টুডেন্ট হিসেবে কিভাবে রাখবেন বলেন? আমি তো সব মুখস্থ না, আর সব জানার দরকার নাই অ্যাডমিশন টেস্টে। ঠিক যতটুকু দরকার ততটুকু পড়বেন। যতটুকু বললাম ততটুকু পড়েন, আর সবচেয়ে গুরুত্ব দিবেন এমসিকিউ গুলাতে। এই বইয়ের যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো মুখস্থ করে ফেলবেন। এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হবে। এমসিকিউ গুলো ভালোভাবে পড়বেন, অ্যান্ড বাকিগুলো হচ্ছে যে রিসেন্ট জিকে কি ইংলিশ ভার্সনে দেয়া যাবে বিউপির জন্য? রিসেন্ট জিকে বাংলাতে পড়েন ভাই। আমি এই কথাটা আসলে 2 থেকে 3 বছর ধরে বলতেছি। রিসেন্ট জিকেটা ইংলিশ ভার্সনে পড়তে হবে না। রিসেন্ট জিকে আপনি বাংলায় পড়লে আপনাদের এতটুকু ক্যাপাবিলিটি আছে, জিনিসটা আপনি ইংলিশে ট্রান্সলেট করে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবেন। এত রিসেন্ট জিকের এত ইনফরমেশন যদি আপনি ইংলিশে পড়তে যান, আপনি কোনোটাই অ্যাপ্লাই করতে পারবেন না। বেস তথ্যগুলো তাও রিলেট করতে পারেন। এই জিনিসগুলো বাংলায় পড়েন। আর যদি আপনাদের ইংলিশে লাগে, ইংলিশে দেব। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইংলিশে আপনাদের লাগবে না, বাংলাতেই পড়েন। ভাইয়া বিউপি এফবিএ জিকে সাজেশন চাই। আচ্ছা দিব, আমি একটু টাইম দেন আমাকে। আমার একটু অ্যানালাইসিস করে তারপর দিতে হবে। ঠিক আছে, থাকেন তাহলে। আপনাদের ক্লাস এই পর্যন্তই, অ্যান্ড বাকি কথাবার্তা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অনেক অনেক বেশি পড়া